আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে জিঙ্ক যে গুরুত্বপূর্ণ ট্রেস মিনারেল তার সাথে প্রোস্টেট গ্ল্যান্ডের বেড়ে যাওয়ার কি সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। তো একটা গবেষণায় দেখা গেছে যে তার আগে বলে নিই যে আমাদের যে প্রোস্টেট গ্ল্যান্ডটা আছে সেটা হচ্ছে ইউরিনারি যে ব্লাডার মূত্রথলি তার নিচে পুরুষের থাকে এবং এটা বয়সের সাথে সাথে বাড়ে, অন্যান্য অনেক কারণে বাড়ে, যেটা নিয়ে আমি আলাদা করে দুটো ভিডিও তৈরি করেছি। অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো প্রোস্টেট গ্ল্যান্ডটা হচ্ছে 70% গ্ল্যান্ড এবং গ্ল্যান্ডুলার টিস্যু থাকে এবং 30% মাস্কুলার টিস্যু থাকে। এবং গবেষণায় দেখা গেছে যে গুরুত্বপূর্ণ যে ট্রেস মিনারেল সেটা হচ্ছে জিঙ্ক, এবং এই জিঙ্কের যদি ঘাটতি থাকে, অর্থাৎ একটা গবেষণা দেখা গেছে যে নর্মাল প্রোস্টেট গ্ল্যান্ডে 744 744 মাইক্রোগ্রাম জিঙ্ক আছে, এবং যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বড়, বিইপি যেটা বলে, তাদের গ্ল্যান্ডে 486 থেকে 470 মাইক্রোগ্রাম আছে। অর্থাৎ যাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায় তাদের জিঙ্কের কম থাকে, অর্থাৎ জিঙ্কের ঘাটতির কারণে সেই গ্ল্যান্ডগুলো বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এটা একটা স্ট্রং একটা কোরিলেশন বিটুইন জিঙ্ক অ্যান্ড এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। এছাড়া একটা গুরুত্বপূর্ণ যে হরমোন যেটা হচ্ছে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন, যেটা টেস্টোস্টেরন থেকে তৈরি হয় হচ্ছে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন। তো এই টেস্টোস্টেরন থেকে ডায়াবেটিস টেস্টোস্টেরন তৈরি হতে যে একটা গুরুত্বপূর্ণ এনজাইম সেটা হচ্ছে 5 আলফা রিডাক্টেজ। এই এনজাইমটা যত বেশি রিলিজ হবে তত টেস্টোস্টেরন থেকে ডিএসটি বা ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন তৈরি হবে। তো গবেষণা দেখা গেছে জিঙ্ক এই এনজাইমটাকে ইনহিবিট করে ন্যাচারালি, যে কারণে টেস্টোস্টেরন থেকে ডিএসটি তৈরি কম হয় এবং প্রোস্টেট গ্ল্যান্ডটা অত এনলার্জ হয় না। ঠিক আছে, বা ছোট করতে বা শ্রিঙ্ক করতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমাদের যদি ডিএসটি যাদের বেশি হয়, ডিএসটি বেশি হলে কিন্তু অন্যান্য অনেক জটিলতা হয়, যেমন পুরুষের ক্ষেত্রে চুল পড়ে যাওয়া, ইরেকটাইল ডিসফাংশন হওয়া, বিপি তো বললামই, এই সমস্যাগুলো হয়। তো আমরা দেখতেছি যে অনেকগুলো স্ট্রং কোরিলেশন আছে। তো জিঙ্কের এখন আসলে আরও কিছু কারণ দেখবো যে জিঙ্ক কেন আমাদের শরীরে বর্তমানে কমে যাচ্ছে। সারা পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন পিপল জিঙ্ক ডেফিসিয়েন্সিতে আক্রান্ত। তো জিঙ্ক নিয়ে আমার দুটো ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। তো আমরা প্রথম যে কারণটা বলবো যে আমরা অনেক সময় জিঙ্ক কন্টেনিং খাবারগুলো কম খাচ্ছি। স্পেশালি আমাদের সেকেন্ড লার্জেস্ট যে বলবো যেটা রেড মিট, হ্যাঁ, লাল মাংস, সেটা আমরা কম খাচ্ছি অনেক কারণে। কারণ রেড মিট আমাদেরকে সবাইকে বলা হচ্ছে যে রেড মিট খারাপ, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের অ্যাডভাইস আমরা শুনতেছি। কিন্তু রেড মিট আসলে ভালো খারাপ দুটিই আছে। খারাপটা হচ্ছে যদি সিনথেটিক রেড মিট হয়, গরু যদি সিনথেটিক খাবার খায়, হ্যাঁ, বা বিভিন্ন ফিড খায়, স্টেরয়েডযুক্ত ফিড বা বিভিন্ন হরমোনাল ফিড খায়, হ্যাঁ, তো তাদের মাংসটা যদি প্রসেস করা হয়, প্রসেস মাংস যদি আমি বাজার থেকে কিনি, সেগুলোতে আমাদের জিঙ্ক সেরকম থাকে না এবং এটা অন্যান্য ক্ষতিকারক বিষয়গুলো থাকে। তো সেই মাংসগুলো বা রেড মিটগুলো আমরা অ্যাভয়েড করবো। বাট ন্যাচারাল গ্রাস ফিড যে গরুগুলো, হ্যাঁ, ঘাস খাওয়া চড়ে বেড়ানো যে গরুগুলো, গরু ছাগল যেটি হোক, সেগুলোর মাংসগুলো অবশ্যই খুব জিঙ্ক সমৃদ্ধ। এছাড়া ওস্টার্স, যে ঝিনুক যেটা বলি, সেটা খুব বেশি জিঙ্ক আছে। তো কিন্তু আমরা বাঙালিরা এটা খাই না, বাংলাদেশিরা। তো এটার মধ্যে অনেক জিঙ্ক আছে। এছাড়া বিভিন্ন ধরনের সিডে জিঙ্ক আছে, এছাড়া অ্যালমন্ডে জিঙ্ক আছে। ঠিক আছে, এগুলো নিয়ে তো আলাদা ভিডিও করা হয়েছে। তো তাহলে প্রথম কারণ হচ্ছে যে আমরা খাবারের ক্ষেত্রে আমাদের এই ঘাটতিগুলো আছে। এছাড়া হচ্ছে আমরা অনেক সময় টু মাচ গ্রেইন, অর্থাৎ অনেক বেশি শস্য খাই। শস্য যে চাল খাচ্ছি, হ্যাঁ, বা বিভিন্ন যে গ্রেইনগুলো খাচ্ছি, যেখানে খোসাযুক্ত শস্যগুলো আছে, সেই খোসার মধ্যে ফাইটিক অ্যাসিড থাকে। সেই ফাইটিক অ্যাসিড আমাদের এই মিনারেলগুলো অ্যাবজর্পশনে বাধা প্রদান করে। সুতরাং এই ফাইটিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো বেশি খেলে বা বাদাম বা এগুলো খেলে খোসাগুলো ফেলে দিয়ে খেতে হবে, অথবা আমাদেরকে একটু জাল দিয়ে খেতে হবে বা ভেজে খেতে হবে, যেন ফাইটিক অ্যাসিডগুলো নষ্ট হয়ে যায়। ফাইটিক অ্যাসিড আমার দরকার নেই। ফাইটিক অ্যাসিড আমাদের এই মিনারেলগুলো ঘাটতি করতে ভূমিকা পালন করে। এছাড়া হচ্ছে যাদের স্টমাক অ্যাসিড কমে যায়, হ্যাঁ, অনেক কারণে স্টমাক অ্যাসিড কমে যায়, তো এটা নিয়ে অনেক ভিডিও করা আছে। তো স্টমাক অ্যাসিড কমে গেলে জিঙ্কের অ্যাবজর্পশন বডিতে কম হয় এবং আলটিমেটলি বডিতে জিঙ্কের ঘাটতিতে আক্রান্ত হয়। এছাড়া বিভিন্ন ওষুধ, অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে ডায়রেটিক ওষুধ যেটা প্রেশার কমানোর জন্য দেওয়া হয়, সেটাতে জিঙ্ক কমে যায়। স্ট্যাটিন, কোলেস্ট্রল কমানোর জন্য যে ওষুধগুলো হরমেশা দেওয়া হয়, সেটা জিঙ্ক কমিয়ে ফেলে। এছাড়া যারা অ্যালকোহল খাওয়ার অভ্যাস, তাদের শরীরে জিঙ্ক কম থাকে। এবং যারা খুব বেশি প্রসেস সুগার, হ্যাঁ, বা সাদা চিনি বা প্রসেস সুগার, বা যাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তাদের জিঙ্ক শরীরে ঘাটতি দেখা দেয়। তাহলে এই বিষয়গুলো অবশ্যই আমরা যখন ট্রিটমেন্ট করি তখন এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়। সুতরাং খাবারকে পরিবর্তন না করলে, সঠিক ডায়েটে যদি আপনি না আসেন, আপনি যতই ওষুধ খান না কেন, আপনি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন না। সুতরাং অবশ্যই আপনাকে রুট কজ
হেলদি ডায়েট, হেলদি লাইফস্টাইল এখানে আপনাকে ফোকাস করতে হবে। তো যাক, এই মেসেজটা আপনারা পেলেন এবং জিঙ্কের সাথে যে প্রোস্টাগ্ল্যান্ডের যে সম্পর্কটা, এটা সম্পর্কে বুঝতে পারলেন। তো যাই হোক, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।